আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। শিরিন শারমিন চৌধুরী, আমরা যখন জানতাম যে উনি সেনা হেফাজতে ছিলেন, আইএসপিআর এর যে বিজ্ঞপ্তি ছিল 600 কতজন সেনা হেফাজতে আছেন, তাদের মধ্যে শিরিন শারমিন চৌধুরীর নামও ছিল। এরপর আর কেউ জানতাম না। হঠাৎ করে একদিন আমরা সকলে জানলাম যে শিরিন শারমিন চৌধুরী স্পিকার পদ থেকে ইস্তফা দিয়েছে। কিন্তু ওনার ইস্তফা পত্রটা আসলে সরাসরি উনি কি দিয়েছেন কি দেননি, বা এটা কেউ জানে না। যেমন বলা হয়েছিল যে শেখ হাসিনার পদত্যাগপত্র ছিল, কিন্তু পরবর্তীতে জানলাম যে উনি তো পদত্যাগপত্র দেনই নাই। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা নিজেই বলেছেন যে উনি পদত্যাগ পত্রই দেন নাই, তাহলে দেখাবেন কোত্থেকে বা পাবেন কোত্থেকে? সেটা যেমন প্রভাগান্ডা ছিল, তেমনি আমরা জানতাম যে শিরিন শারমিনের এটা প্রভাগান্ডা। তা না হলে ওনার পদত্যাগ পত্র দিতে যাবেন কেন? এরপরের কাহিনী আপনারা সকলেই জানেন। নির্বাচন হলো, নির্বাচনের পরে শপথ বাক্যকে পাঠ করাবে। শিরিন শারমিন চৌধুরী তো পদত্যাগ পত্র দিয়েছে, উনি নাই, ডেপুটি স্পিকার জেলে। মানে এগুলো নিয়ে বিশাল একটা হই হই রই রই, পরে যায় সিইসি নিজে এসে এই অবৈধ সরকারকে শপথ বাক্য পাঠ করালেন। এখন একটা জিনিস দেখেন যে এতদিন শিরিন শারমিন চৌধুরীর কথা ছিল না, কিন্তু নির্বাচনের আগ থেকে আমরা জানতে চাচ্ছিলাম কোথায় শিরিন শারমিন, কোথায় শিরিন শারমিন, কেউ জানে না। আমরা বলা শুরু করার পর থেকে আস্তে আস্তে অনেকেই বললো, এরপরে মানবাধিকার সংস্থাগুলো দাবি জানাইলো যে উনি কোথায়, এই মহিলাটি কোথায় আছে, কেউ জানেন না। এখন যেটা মনে হয় যে আপনারা জানেন যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করানোর জন্য ব্যাপক চাপ ছিল, অ্যারেস্ট করতে হবে, পদত্যাগ করাতে হবে। আমার মনে হয় কি জানেন, সেনাবাহিনী তখন শিরিন শারমিন চৌধুরীকে ওনাদের কাছে রেখেছিলেন, তার কাছে যদি ইন কেস পদত্যাগ করতে হয় রাষ্ট্রপতি, তখন যাতে সাংবিধানিক ভাবে শিরিন শারমিনের হাতে দেওয়া যায়। এটা সম্ভবত হয়তো একটা যুক্তির কারণে রাখতে পারে। আর যেই নাটকের প্লট দেওয়া হইলো, মানে শিরিন শারমিনকে ওনার বাসভবন থেকে গ্রেপ্তার করেছে, এগুলা যদি এই নাটকটা আমাকে লিখতে দিত, তাহলে আমি কি করতাম জানেন? যে শিরিন শারমিন চৌধুরী যেহেতু নোয়াখালী বা মিরস্বরের ওনার আদি নিবাস, ওনার বাপদাদারা ওখানকার, তাইলে আমি করতাম যে নোয়াখালীর একটা প্রত্যন্ত গ্রামে, যেই গ্রামটা বা ছাগল নাইয়াতে নিয়া, ওই যে যেটা ইন্ডিয়া আর বাংলাদেশ বর্ডার, মানে রান্নাঘর পড়ছে ইন্ডিয়ায়, বাকি অংশ পড়ছে বাংলাদেশে, এইরকম একটা জায়গায় রান্নাঘরে উনি রান্না করতেছেন, ওই জায়গা থেকে ধরতাম যে উনি পালাইয়া যায় ওইখানে আছেন। অথবা একটা পুকুরের মধ্যে উনি সাঁতার কাটতেছেন, যেই পুকুরের অর্ধেক অংশ পড়ছে ইন্ডিয়া, অর্ধেক অংশ হচ্ছে বাংলাদেশে, তখন বুঝাইতাম যে দেখেন উনি ইন্ডিয়া থেকে পার হইয়া সাঁতার কাটতেছিলেন, ওই জায়গা থেকে ধরলাম, নাটকের প্লট সাজাইতাম এইভাবে। তো সেটা না করে ওনাকে ঢাকায় ওনার বাসভবন থেকে ধরা হইল। ওনার বাসভবন যে ওইটা, বা ওইখানে যে উনি আছেন, আপনি কি মনে করেন যে ওনারা কেউ জানতেন না? ওনারা কেউ জানতেন না? নাকি সেনা ক্যাম্প থেকে এনে ওনাকে ওই জায়গায় বসায়া দিয়ে এরপরে ঠিক যেটা মানিক সাহেব, বিচারপতি মানিক সাহেবকে যেভাবে করেছেন, যে ওনাকে ধইরা নিয়া সেনাবাহিনী কলা পাতায় শোয়াইয়া পরে দেওয়া হইল, যে উনি ইন্ডিয়া পালানোর সময় ওনাকে ধরা হয়েছে, কোনটা? একটু চিন্তা করেন তো। আর এইটা এমন সময় করা হলো যে আগামীকাল আমাদের খলিল যাবেন ইন্ডিয়া, সেখানে যাইলে হয়তো বিভিন্ন বিষয়ের উপরে কথা বলবে ইন্ডিয়ান গভর্নমেন্ট। হয়তো আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টা কেন করা হইল না, কেন সংসদে নেওয়া হচ্ছে, এগুলো নিয়ে কথা বলবেন। যার কারণে হয়তো ওনাকে গ্রেপ্তার করে ইন্ডিয়াকে বলা হচ্ছে যে দেখো, আমরা তোমাদের পছন্দের লোকগুলোকে ধরছি, সুতরাং এগুলো নিয়ে কথা বলিও না। কোনটা? কারণ শিরিন শারমিনকে ধরতে হবে এরকম তো কোনো চাপ এই মুহূর্ত পর্যন্ত ছিল না। ছিল যেদিন উনি পদত্যাগপত্র দিয়েছেন বলে বলা হয়েছিল, তারপর থেকে তো কোনো মিছিল মিটিং দেখিনি বা কেউ বলতে শুনিনি যে এই মহিলাকে গ্রেপ্তার করেন। না, প্রধান বিচারপতি যিনি আছেন তাকে গ্রেপ্তার করার কি কোনো প্রেশার আছে? অ্যাটর্নি জেনারেল যিনি আছে ডিএচএস এ থাকেন, ওনাকে গ্রেপ্তার করার কি কোনো প্রেশার আছে? নাই। কিন্তু আমার মনে হচ্ছে যে একের পর এক এটা গ্রেপ্তার করা হবে। তার কারণ হচ্ছে দেখেন, 3 দিন আগে বলা হইলো যে ইয়ে করবে কি, যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তো তোলা হবেই না, বরঞ্চ এটা আইন করে সংসদে নিবে। আমরা সবাই হই হই রই রই করে এটার পিছনে পড়ে গেলাম। তেল আর হাম চলে গেল গা ব্যাকডোরে। শত শত শিশু মারা যাচ্ছে, ব্যাকডোরে চলে গেল, এটা নিয়ে আলোচনা নেই। আজকে সারাদিন দেখেন শিরিন শারমিন চৌধুরীর অ্যারেস্ট হয়েছে, উনি কোথায় নেওয়া হয়েছে, কি আইনে নেওয়া হয়েছে, কিভাবে নেওয়া হয়েছে, এগুলো নিয়ে আলোচনা। এটা চলবে ধরেন 2 দিন। এরপরে হয়তো আবার আরেকজন,
তারপরে হয়তো আরেকজন, তারপরে হয়তো আরেকজন, এরপরে হয়তো রাষ্ট্রপতি। আপনি কোন দিকে যাবেন বা কোনটা বিশ্বাস করবেন? একটু একটু মিলান, যে মানে দেশের ভেতরের যে অরাজক পরিস্থিতি আছে এইটা নিয়ে যাতে আমি আপনি আলোচনা না করি, এইটার কথা যাতে না বলি, সাইকোলজিক্যালি আমাদেরকে ব্যস্ত রাখা হচ্ছে যে এই দিকে যাও। কারণ এখন বিরোধিতাটা করবে, বিরোধিতা করার তো নাই। এখন এই সরকারের, বর্তমানে যে সরকার আছে, অবৈধ যে সরকারটা আছে বা চুক্তিভিত্তিক সরকার যেটা আছে, এইটার বিরুদ্ধে কথা বলবে কারা? আওয়ামী লীগ আলারা, আওয়ামী লীগ সমর্থকরা, মানুষজন, নর্মাল লোকজন। সুতরাং একের পর এক যদি এইভাবে গ্রেপ্তার করা হয়, তখন তো আমরা আওয়ামী লীগ আলারাও ওইটার পেছনে লাগে যায়, এই আমাদের অমুকরে গ্রেপ্তার করছে, এই চলো চলো আন্দোলন, চলো চলো লেখালেখি, চলো চলো পোস্টার বানাও। এই তো, তার মানে হচ্ছে যে ওরা যা আকাম করতেছে সেটা নিয়ে কোনো আলোচনা নাই, সেটা মানুষের কাছে পর্যন্ত পৌঁছাবে না। আর যার কারণে আমাদের হয়তো ব্যস্ত রাখা হচ্ছে যে এগুলো, তাহলে আমরা তো জানি না সকলকে যে গ্রেপ্তার করাবে এটা আমরা জানি, কাউকে ছেড়ে দিবে না। কারণ এখন যে সরকার, চুক্তিভিত্তিক সরকার, এ কি আওয়ামী লীগের কোলে তুলে চুম্মা খাওয়ার জন্য বসছে, না আওয়ামী লীগের কচু কাটা করার জন্য বসছে? যে দলটা কচু কাটাই করবে আমাদেরকে, সেই দল যে এগুলো করবে এটা তো আমরা সবাই জানি। যারা জানেন না তারা আস্তে আস্তে জানেন, শিখেন, একটু দেখেন, বুঝেন। এটা হচ্ছে মূল কাহিনী। সুতরাং এই শিরিন শারমিনের পরে আরো কে কে, সেটা হচ্ছে যে এখন মিলিয়ন ডলারের কোশ্চেন। তো সেটাই যে আগে গ্রেপ্তার করে নাই, তার কারণ হচ্ছে যে যদি ওনাকে লাগে রাষ্ট্রপতিকে পদত্যাগ করাইতে হলে তাহলে ওনারে বসায় দিতে হবে। এখন সব শেষ, এখন কোনো সমস্যা নাই, কালকে রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেও তাতেও বিএনপির কিছু আসে যায় না। ওরা তো এখন ক্ষমতায়, আরেকজন রাষ্ট্রপতি চুজ করবে উইদিন এ সেকেন্ড, উনি যাবেন ক্ষমতায়, এরপরে তো রাষ্ট্রপতি গ্রেপ্তার হবে। বাকি এই যে গত 18 মাসের যে আকাম হয়েছে, এই 18 মাসের আকামের যে দায় এই মুহূর্তে বিএনপির সরকার নিচ্ছে, সেইটার জন্য কাউরে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে না। সেইটার জন্য বিএনপি সরকার সেদিকে চোখ নাই, কারণ ওগুলো তো সব ভাসুর, ওনাদের ভাসুরদের কথা তো মুখে তোলে না। সুতরাং অতীতের সরকারকে আনো, তাদের লোকজনকে একজন একজন করে গ্রেপ্তার করো, সেইটা নিয়েই আওয়ামী লীগ ব্যস্ত থাকুক, আর আমরা মানুষের ঠান্ডা রাখার চেষ্টা করি। কারণ যে দেশের মধ্যে এত সমস্যার ভেতরেও আপনার এই যে গ্রেপ্তার, এদের গ্রেপ্তার করলে কি সমস্যার সমাধান হয়ে যাবে বলে মনে করেন? এদের গ্রেপ্তার করলেই কি দেশে সোনা ফলতে থাকবে? পেট্রোলের নদী পেয়ে যাব আমরা, নাকি ডিজেলের কূপ পাবো, কোনটা? নাকি বিদ্যুৎ বিভ্রাটের সমস্যার সমাধান হয়ে যাবে, কোনটা হবে? কোনো কিছুই তো হবে না। নাকি এই যে 238 জন শিশু মারা গেল, আওয়ামী লীগের সব নেতাকর্মীদের ধরলে কি এরা সব বেঁচে উঠবে? নাকি আপনারা কয়দিন পরে বলবেন যে এই শিশু সবগুলোর আওয়ামী লীগ নেতারা যে গলা টিপা মারছে, কোনটা? নাকি বলবেন যে আওয়ামী লীগ নেতারা এখন পেট্রোল, ডিজেল, অকটেন পকেটে করে করে সব নিয়ে যাচ্ছে, কোনটা বলবেন? তো এগুলো হচ্ছে যে আমাদের দৃষ্টি যাতে অন্যদিকে সরে, পাবলিকের দৃষ্টি যাতে অন্যদিকে সরে যায়, এইসব গ্যাঞ্জাম নিয়ে যাতে কোনো কথা না হয়, সেই জন্য হচ্ছে যে এটার নাটক। আর এই নাটকে পুরোপুরি আছে সেনাবাহিনী। অনেকে বলেন সেনাবাহিনী কেন এখনো রাস্তা থেকে যায়নি? আরে বাবা, সেনাবাহিনী রাস্তা থেকে গেলে তো এইসব নাটক হবে না। আর সেনাবাহিনী রাস্তা থেকে যাবে না কারণ হচ্ছে যেই সেনাবাহিনী, সেনাবাহিনীর মধ্যে বাংলাদেশ বিরোধী কর্মকর্তা কর্মচারী এখন সবচেয়ে বেশি সৈনিক, এবং তারা এত উল্লসিত যে তারা রাস্তা থেকে নামতে চাচ্ছে না। আর এই সেনাবাহিনী রাস্তায় থেকে তো ধান্দা শিখে গেছে না, এই ধান্দা যারা একবার শিখে গেছে তারা কি রাস্তা থেকে নামবে মনে করেন? নামবে না। সুতরাং চলিতেছে নাটক, চলতে থাকুক, আমরাও দেখতে থাকি। বিশেষ করে মুসলিম দেশগুলোতে ক্ষমতার পালাবদল খুব ভালো হয় না, এটা মুসলিম দেশের দুর্ভাগ্য। দুই একটা দেশ ব্যতিক্রম বাদে এটা সবার জন্যই দুর্ভাগ্য। সবচেয়ে সভ্য দেশ মালয়েশিয়ায় আমরাও দেখেছি মহাতির মোহাম্মদ তার ভাইরা ভাই আনোয়ার ইব্রাহিমকে সমকামিতার কেসে 13 বছর জেল খাটিয়েছেন, যদিও তিনি পরে প্রধানমন্ত্রী হয়েছিলেন। আনোয়ার ইব্রাহিম, এটা আপনারা জানি। মানে সবচেয়ে সভ্য মুসলিম দেশের দশা যদি এই হয়, তাহলে অন্য জায়গায় কি হবে? তো আমাদের দেশের আমার ধারণা, মানে অনেকেই আমার কথা শুনলে রাগ করে, কষ্ট পায় বা আমাকে ভুল বুঝে, কিছু করার নেই। কারণ সত্য সত্যই, সেটা হলো যে মুসলমানেরা সম্ভবত গণতন্ত্রের জন্য, মুসলিম আদর্শ, মুসলিম দর্শন যখন মাথায় ঢুকে, সম্ভবত তারা গণতন্ত্রের জন্য অনুপযুক্ত হয়ে যায় বিভিন্ন কারণে। জি, প্রণাম আপনাকে, ধন্যবাদও সেই সাথে। আমার মনে হয় এটা বোধহয় কাজে খাটে না। আপনি বিশ্বাস করেন, তরুণ বয়সে আমি মনে করেছিলাম যে খালেদা জিয়া যখন প্রথম প্রধানমন্ত্রী হয় বাংলাদেশে, পাকিস্তানে প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হয়েছিলেন বেনজির ভুট্টো, তারপরেই হয়েছিলেন বাংলাদেশে খালেদা জিয়া দ্বিতীয়, তাও আবার নারী।
আমি আশাবাদী হয়েছিলাম যে হয়তো বাংলাদেশ এখন গণতন্ত্রের দিকে যাবে। বাংলাদেশ আস্তে আস্তে পৃথিবীতে একটি মাত্র মুসলিম দেশ, প্রধান দেশ, মুসলিম দেশ তো না, মুসলিম প্রধান দেশ, এই বাংলাদেশটা হয়তো গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হইতে পারে, সম্ভাবনা মনে দেখেছিলাম। কিন্তু আমরা দেখলাম না, প্রতিদিন 91 সাল থেকে একটু 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 করে আজকে 2026 এসে দেখলাম একেবারে ধ্বংস হয়ে গেছে গণতন্ত্র। প্রতিদিনই কমেছে। আমি বলতেছি না যে কেউ কোনো একটি দল করেছে, কোনো একটি সংগঠন করে, তা বলি নাই। একটু 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 করে ধ্বংস হয়ে গেছে গণতন্ত্র এবং হচ্ছে, এবং আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও যে গণতন্ত্র থাকবে এটা আমি বিশ্বাস করতে চাই না। একটা সম্ভাবনা। আপনি দেখেছেন যে আজকে একটা দৃশ্য আমরা দেখেছি, ভয়ংকর দৃশ্য, যে একজন বিএনপির নেতা আওয়ামী লীগের নেতাকে পেটাচ্ছে, পেটানোর নগ্ন করে পেটাচ্ছে, তারপর আবার তার স্ত্রীকে পেটাচ্ছে, তার স্ত্রীকে দিয়ে আবার আওয়ামী লীগের নেতাটাকে পেটাচ্ছে। দৃশ্যটা আপনারা হয়তো এতক্ষণে দেখে ফেলেছেন। এরকম নির্মমতা, বর্বরতা, এছাড়া মসজিদের ভিতরে গিয়ে মারা, পুত্রকে না পেয়ে মাকে গিয়ে নামাজরত অবস্থায় মারা, মেরে ফেলা, কোপানো, এরকম। আর ধর্ষণ যে কত হচ্ছে আপনি কল্পনাও করতে পারবেন না। লজ্জা, আমাদের দেশে 71 সালে লজ্জাতেই বলে না, আর এখন বলবে কত যে ধর্ষণ হচ্ছে চিন্তারও বাইরে। যেটা আমি 6 মাস পরেই, মানে ইন্টারিম সরকার যখন তথাকথিত আদম ব্যাপারী সরকার থাকে, 6 মাস পরে আমি বলেছি বাংলাদেশে কিন্তু প্রচুর ধর্ষণ হচ্ছে। আমার কাছে সেই খবর আসতো, হয় ভুক্তভোগী নিজে ফোন করতো, না হয় ভুক্তভোগীর পরিবার ফোন করতো। আমার ঘুম হতো না সেদিন। কারণ আমারও তো সন্তান আছে। তো এই যে দেশের যে পরিস্থিতি, তার মধ্যে শারমিন আক্তার যেটা দেখলেন, এটা যে একটা ড্রামা আমরা জানি। এটা সুস্পষ্ট একটা ড্রামা। তো বাংলাদেশে এইভাবেই থাকবে। আর আমার কেন জানি মনে হয় যে পৃথিবীর পরাশক্তিগুলো কোন মুসলিম অধ্যুষিত অঞ্চলে গণতন্ত্র থাকুক, এটাও তারা সম্ভবত চায় না। মানে একদিকে হলো মুসলমানেরা সেটা মানে না, এবং মুসলমানেরা সেটা অনুপযুক্ত গণতন্ত্র, সাম্যবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতার জন্য এরা যেমন মানসিকভাবে প্রস্তুত নয়, পাশাপাশি পরাশক্তি বা পৃথিবীর শক্তিরা যারা পৃথিবী চালায়, তারাও বোধহয় চায় না যে মুসলিম প্রধান দেশগুলো গণতান্ত্রিক হোক। এটা আমার ধারণা, ভুল হতে পারে। তো এই জন্য বাংলাদেশে গণতন্ত্র নাই। আর তার উপরে ভূ রাজনৈতিক ব্যাপার আছে। আপনি দেখেন এখানে, আমরা তো প্রথমে মনে করেছিলাম, বা আমিও মনে করেছিলাম প্রথম 6 মাস যে শেখ হাসিনাকে শুধু উচ্ছেদ ঘটানো হয়েছে শুধুমাত্র এখানে একটা আমেরিকার স্বার্থ উদ্ধারের জন্য বা অন্য দেশের স্বার্থ উদ্ধারের জন্য। কিন্তু এখন মনে হচ্ছে তা না। এই অঞ্চলটাকে পরাশক্তি কোনো, এটা আসলে পরাশক্তির লড়াই চলতেছে আমাদের বাংলাদেশ। শেখ হাসিনাকে উচ্ছেদ বা আওয়ামী লীগের উপর যে নির্যাতন দেখতেছেন, নিপীড়ন, এটা আসলে শুধুমাত্র খালি চোখে এটা মনে হয় বিএনপি, জামাতের নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। আসলে এটা আন্তর্জাতিক শক্তির সহায়তায় তারা এটা করতেছে। এদের কি একটুও ভয় নাই? জামাতের কি একটুও ভয় নাই? 3% হয়ে তারা 50% দলের সাথে এই ধরনের নির্মমতা দেখাচ্ছে। বিএনপির কি একটুও ভয় নাই যে আওয়ামী লীগ যখন ফিরে আসবে তাদের কি পরিণতি হবে? পরিকল্পিতভাবেই, ফরিদ ভাই, সরি পড়তে পারিনি। যাই হোক, হ্যাঁ, ইসলাম ও গণতন্ত্র হারাম মৌলবীরা বলে। তারা আবার নিজেরাই ভোট। ফরিদ ভাই, ফার্স্ট আস্ক ইউর কান্ট্রিমেন টু রেসপেক্ট দেয়ার কান্ট্রি ফার্স্ট। ভাই, আমাদের দেশের মানুষ নিজেদের আগে দেশই মনে করে না। তার আগে প্রথমে মনে করে নিজেদের মুসলমান। তারপরে তারা চিন্তা ভাবনা করে। যাই হোক, ওটা অন্য বিষয়। আমি ওই আলোচনায় যাচ্ছি না। আমাদের কান্ট্রিমেনের চিন্তা ভাবনা আলাদা। এইভাবে মিলবে না আমাদের। ইভেন আমাদের দেশের যে কান্ট্রিমেন যারা আছে হিন্দু, সংখ্যালঘু যারা, তাদের চিন্তাও আপনি দেখবেন অন্যান্য দেশের মতো না। সেটা অন্য প্রসঙ্গ, আমরা অন্যদিন আলোচনা করব। যেটা বলতেছিলাম, এই যে শিরীন শারমিনকে গ্রেপ্তার করা হলো, যে নাটকটা দেখানো হলো, এটা তো একটা ড্রামা। এটা ফুল স্ক্রিপ্টেড। এটা আমরা বুঝতে পারতেছি। এটা একটা পূর্বে পরিকল্পনা করে করা হয়েছে। এরকম আরো দেখবেন আওয়ামী লীগের নেতা 2 দিন পর পর আসবে। কেউ তো মনে করে আওয়ামী লীগের কমপক্ষে 150 এমপি, বা কেউ বলে 100 জেলে আছে এই মুহূর্তে। কেউ মনে করে, বা তাদের আটকে রাখা হয়েছে। আয়নাঘর বলতেছেন, আসলে আয়নাঘর কিছুই ছিল না আওয়ামী লীগের আমলে। বরং এখন আয়নাঘর তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়। আর কেউ বলে, কিন্তু আমার মতে পুরো দেশটাই এখন আয়নাঘর। আমি আবারও বলতেছি, রিপিট করতেছি, পুরো দেশটাই এখন আয়নাঘর। আগে আয়নাঘরটা ছিল, পুরো দেশটাকে আয়নাঘর বানিয়েছিল ডক্টর ইউনূস, আদম ব্যাপারী। এবার মুসলেকা প্রধানমন্ত্রী তারেক রহমান পুরো দেশটাকে আয়নাঘর বানিয়ে রেখেছে। কিন্তু কেউ ভাবতেছে না এর ভবিষ্যৎ কি। আমাদের দেশের সমস্যা হচ্ছে, যারা যখন ক্ষমতা যায় তারা মনে করে এইবারই চূড়ান্ত, কিয়ামত পর্যন্ত তাদের আর কেউ ক্ষমতা থেকে সরাইতে পারবে না। যেমন যখন ওই গিদরখোর এবং মদখোর, শরাবখোর জিন্না বলেছিল, জিন্নার পাকিস্তান যেমন বলেছিল কিয়ামত পর্যন্ত পাকিস্তান থাকবে, তেমনি আমাদের বাংলাদেশে যারা ক্ষমতা আসে তারা মনে করে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। স্বাদের পাকিস্তান,
এই সাদের গিদরখোর জিন্নার সাদের পাকিস্তান, ইসলামী পাকিস্তান টিকে ছিল 25 বছর। আর বাংলাদেশের সর্বোচ্চ যারা ক্ষমতায় ছিল সেটা আওয়ামী লীগ ছিল সর্বোচ্চ একটানা ক্ষমতা 17 বছর। বিএনপি 17 বছর একটানা থাকতে পারে নাই, এরশাদও থাকতে পারে নাই, বরং আওয়ামী লীগ ছিল। তারপরেও যারা ক্ষমতায় এসেছে তারা ভাবতেছে এদের আর কেউ নামাইতে পারবে না। যেমন 91 সালে যখন বিএনপি ক্ষমতায় আসলো, বললো আওয়ামী লীগ আর কোনোদিনই ক্ষমতায় আসবে না। আমরা দেখলাম 5 বছর পরে এসেছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে আমার সামনে আওয়ামী লীগের নেতারা বলতো যে জীবন আর 20 বছরে বিএনপি ক্ষমতায় আসবে না, পরের টার্মে এসেছে। বিএনপি 2000 ক্ষমতায় আসে বললো আওয়ামী লীগ আর 50 বছরে ক্ষমতায় আসবে না, 5-7 বছর পরে আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। এখন আবার আওয়ামী লীগ মনে করেছিল আর কোনোদিন জামাত বিএনপি ধারে কাছে আসতে পারবে না, জামাত বিএনপি চলে আসছে। এখন জামাত বিএনপি মনে করতেছে আর আমার ভাবির পোলারা যে আওয়ামী লীগ বোধহয় আর কোনোদিনই ফিরে আসবে না, সম্ভব না। অলরেডি ওই যে কে যেন একজন দেখলাম সরকারে কে যেন বললো যে শেখ হাসিনার নাম আর কেউ নিবে না, আওয়ামী লীগ বলতে কিছু নাই, অথচ তারা দিল্লি যাচ্ছে, যেটা আপনি শিরোনাম দিয়েছেন। আমাদের যে মুসলেকা পররাষ্ট্রমন্ত্রী আছে, মুসলেকা আগে বলতাম মুসলেকা পররাষ্ট্রমন্ত্রী, এখন দেখি না, উনি মুসলেকা নিয়েছেন ডক্টর ইউনূসের কাছ থেকে, উনি মুসলেকা নিয়েছেন তারেক রহমানের কাছ থেকে, উনি মুসলেকা নিয়েছেন জামাতের কাছ থেকে। তো এই মুসলেকা নেওয়া, আগে বলতাম দেওয়া, এখন বলি মুসলেকা নেওয়া পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি। সেই তো আমাদের গ্রামে একটা কথা আছে যে সেই তো নদ খসালি তবে কেন লোক হাসালি। এখন দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, তারা কোথায়? আবার এও শুনলাম যে বাংলাদেশে ক্রিকেট বোর্ড নাকি এখন ভারতের ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করতেছে কিভাবে তাদের সম্পর্ক শীতল করা যায়। এদের ন্যূনতম লজ্জাও নাই, থাকার কথাও না। যে আপনি ঠিকই বলেছেন, যিনি অবাক পৃথিবী নামে, যে তাকে অবশ্যই 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, তাই নাকি? এ তো ভালো, দেশের উন্নয়ন হয়েছে না? আগে বন্ধু গেছে একটা নতুন নাটক, যে আরো আমরা নতুন নাটক সামনে, ঠিকই বলেছেন, অবাক পৃথিবী শিরোনামে যিনি লিখেছেন, সামনে তাই দেখবো আমরা, কত নতুন নাটক দেখবো। যেটা বলতেছিলাম, দিল্লিতে তারা গিয়েছে, দিল্লিতে কেন গিয়েছে সেটা আমরা কথা বলার পরে জানবো। দেখি এরা দিল্লি গিয়ে কি কি আলাপ করে। তবে যারা দিল্লিকে অস্পৃশ্য মনে করেছিল, যারা দিল্লি দখল করবে, যারা 7 সিস্টার দখল করবে, এখন তারা দিল্লিতে গিয়ে কি চুক্তি করে, কি আলোচনা করে, সেটা আমরা হয়তো 2-1 দিনের মধ্যে জানতে পারবো, জানলে আমরা আলোচনা করতে পারবো। তবে আমি দেশ নিয়ে খুব উদ্বিগ্ন। দেশে যেভাবে নির্যাতন নিপীড়ন চলতেছে, যেভাবে বিরোধী দল, এখন তো একটাই বিরোধী দল পৃথিবীতে, এই একটাই দেশ যেখানে সরকারি দল বিরোধী দল মিলে একটা দল, আর বিরোধী দল আওয়ামী লীগ তারা ধারে কাছে নেই, সংসদও নাই, বাইরেও নেই। আপনি মনে করেন না যে জামাত বিরোধী দল? বিরোধী দল এখন আওয়ামী লীগ। সব দল একদিকে, চিঙ্কুবাম মিঙ্কুবাম, জামাত, ভাবির পোলারা, এই দল সেই দল, যে কোনো দল থাকবে, ABCDFG A to Z ভার্সেস আওয়ামী লীগ। এই মুহূর্তে দেশে যে হয়েছে, আপনি দেখেন, আওয়ামী লীগ এসে যদি এখন বিএনপি নিষিদ্ধ করে, জামাত নিষিদ্ধ করে, তখন এদের মুখে কি জবাব থাকবে? তখন কিন্তু চিৎকার চেঁচামেচি করবে, আমরা সেটাও শুনবো। আমরা জানি, আমরা এগুলোও শুনবো, আমরা এগুলো জানি, এগুলো ঘটবে। তারা তো মনে করতেছে আওয়ামী লীগ কোনোদিনই ক্ষমতায় আসবে না, কিন্তু আওয়ামী লীগ আসবে। তখন তারা বলবে গণতন্ত্র খতরে মে, ইসলাম খতরে মে, এই দুটো স্লোগান তারা দিবে। আমরা জানি না আওয়ামী লীগ সেটা কিভাবে মোকাবেলা করবে, সেটা আওয়ামী লীগের হাইকমান্ডের বিষয়, যারা তখন ক্ষমতায় থাকবে তাদের বিষয়। জি, ধন্যবাদ। প্রায় 20 মাস পর প্রকাশ্যে দেখা গেল বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীকে। তবে সেটি স্বাভাবিকভাবে হয়নি, হয়েছে নাটকীয় ও বিস্ময়করভাবে পুলিশি গ্রেপ্তারের মধ্য দিয়ে। মঙ্গলবার ভোরে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে মিন্ট রোডের কার্যালয়ে নিয়ে যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি। ইউনূসের আমলে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিভিন্ন সময় আলোচনায় ছিলেন। সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের হেফাজতে থাকার কথা জানানো, সংবিধান বহির্ভূতভাবে স্পিকার পদত্যাগ করেছেন দাবি করা, স্পিকার ও তার স্বামীর পাসপোর্ট করতে না দেয়া নিয়ে আলোচনা হয়েছিল। সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শপথ অনুষ্ঠানের আগে বলা হয়েছিল স্পিকার নিরুদ্দেশ। এরপর হঠাৎ করে মঙ্গলবার ভোরে তার গ্রেপ্তারের খবর সামনে আসার পর প্রশ্ন ওঠে,